ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, চলে এসেছি তোমাদের পরের ভিডিও নিয়ে। আজকে আমরা যেটা বিষয়টা পড়বো সেটা হচ্ছে কনসেপ্ট অফ মোলের ধারণা, ক্লাস 9 এর নিউমেরিক্যাল সলিউশন। তো চলো নিউমেরিক্যাল সলিউশন শুরু করি। এই নিউমেরিক্যাল সলিউশনের যে ডেসক্রিপশন বক্সে তোমরা এর একটা লিঙ্ক পাবে, যে লিঙ্কে লেভেল এ, লেভেল বি তার কোয়েশ্চেন পাবে এবং গুগল ফর্মের মাধ্যমে এর কোয়েশ্চেনের অ্যান্সার করে কত স্কোর হচ্ছে সেই স্কোরটা তোমরা কিন্তু আমাকে সেন্ড করতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা সেটা বলে রাখি যে নিউমেরিক্যাল সলিউশন শুরু করার আগে তোমাদের থিওরি ক্লাসটা অর্থাৎ পার্ট 1 ভিডিওটা কিন্তু অবশ্যই আগে পড়ে ফেলতে হবে। আগে কিন্তু মুখস্থ করে নেবে যে বিষয়গুলো জানার দরকার। যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আমাকে। আর মুখস্থ করার কিছু নেই, সবই কিন্তু নিউমেরিক্যাল সলিউশনগুলো আমাদের সব সলিউশন ঠিকঠাকভাবে যদি তোমরা মোটামুটি 10-15টা কোয়েশ্চেন আমি রাখার চেষ্টা করছি, এই 10-15টা কোয়েশ্চেন তুমি যদি সলভ করতে পারো তাহলে কিন্তু আর কোনো প্রবলেম, তোমার অসুবিধা হবে না। তো চলো শুরু করি। দেখো, আমরা এর আগের দিন যেটা করে এসেছি, এটাকে বলে কনসেপ্ট ম্যাপ। তো কনসেপ্ট ম্যাপ কিন্তু এখন যে সিলেবাস আছে সেই সিলেবাসে, মাধ্যমিকের সিলেবাসে কিন্তু কনসেপ্ট ম্যাপ কথা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য হয়েছে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে। ফিজিক্যাল সায়েন্সেও কিন্তু কনসেপ্ট ম্যাপের ধারণার কিন্তু কোয়েশ্চেন হতে পারে। তো কনসেপ্ট ম্যাপটা একটু ভালো করে পড়বে। কনসেপ্ট ম্যাপ মানে হচ্ছে কোনো একটা টপিকস বা কোনো একটা কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে অন্যান্য ফিজিক্যাল কোয়ান্টিটি বা অন্য কোনো ল এদের কোরিলেশন করার একটা সংক্ষিপ্ত ব্লক ডায়াগ্রামের মাধ্যমে একটা ম্যাপ তৈরি করা। নিজের মতো করেই এটা তৈরি করা যায়, যে কেউ তৈরি করতে পারো। কনসেপ্ট ম্যাপের সাহায্যে তুমি যদি কোনো ব্যাপারটাকে উপস্থাপন করার চেষ্টা করো নিজের মতো করে, তাহলে সেটা অনেক বেটারভাবে তোমার কাছে উপস্থাপিত হবে। তো চলো কনসেপ্ট ম্যাপের সাহায্যে আমরা দেখে নিই। আমরা প্রথমেই পড়েছি যে মূল কাকে বলে এবং মূল সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। আমি একটু সংক্ষেপে বলে দিই মূল সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, তার 3টে পদ্ধতি আমরা পড়ে এসেছি, তাই তো। দেখো, শুরু করার আগে মূল সংখ্যা নির্ণয় করার, মূল সংখ্যা স্মল এন দিয়ে বোঝানো হয়। মূল সংখ্যা নির্ণয় করার 3টে পদ্ধতি আছে। একটা হচ্ছে যখন ভর দেয়া থাকবে, কোনো একটা বস্তুর প্রদত্ত ভর দেয়া থাকবে, ধরে নাও সেটা স্মল এম বাই ক্যাপিটাল এম, এটা হচ্ছে একটা পদ্ধতি। অর্থাৎ এখানে এম হচ্ছে প্রদত্ত ভর, এম হচ্ছে প্রদত্ত ভর, ক্যাপিটাল এম হচ্ছে আণবিক ভর। যে বস্তুটা থাকবে, যে গ্যাস বা মৌলিক বা মূলক থাকবে, তার আণবিক ভর। সেকেন্ড হচ্ছে যেখানে আমার অণুর সংখ্যা দেওয়া থাকবে। তো অণুর সংখ্যা ক্যাপিটাল এম দিয়ে ধরছি, ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা নিউমেরিক্যাল সলিউশনের জন্য এন এ ধরা হয়। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এন হচ্ছে নমুনায় পরমাণুর সংখ্যা, এন এ হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যা। থার্ড হচ্ছে কি কোন একটা পদার্থের বা কোনো যৌগের আয়তন দেয়া আছে, তাহলে তার ক্ষেত্রে কি স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি দিচ্ছি। তাহলে স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, স্মল ভি মানে কি, স্মল ভি মানে হচ্ছে প্রদত্ত নমুনার আয়তন ডিভাইডেড বাই মোলার আয়তন, ওকে। এখন এইখানটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা এসটিপি তে অবলিক এমটিপি তে হতে হবে, এসটিপি বা এমটিপি উল্লেখ করতে হবে, তবে কিন্তু এই প্রবলেমটা সলিউশন করা যাবে। আদারওয়াইজ এই পদ্ধতিতে কিন্তু করা যাবে না।
তাহলে আমাদের এই তিনটে পদ্ধতিতে মূল সংখ্যা ক্যালকুলেট করা আমরা শিখেছি। তো এখানে সেই মূল সংখ্যা দেখানো হয়েছে। তাহলে গ্রামে প্রকাশিত ভর, যেটাকে আমরা বলছি স্মল এম দিয়ে বলছি, গ্রামে প্রকাশিত ভর স্মল এম, অনুর সংখ্যা আমরা ক্যাপিটাল এম দিয়ে বলছি, আর মূল সংখ্যা স্মল এম দিয়ে বলছি। ওকে, তাহলে দেখো গ্রামে প্রকাশিত ভর কে যদি আমরা ক্যাপিটাল এম অর্থাৎ আণবিক ভর দিয়ে ভাগ করি, তাহলে প্রদত্ত ভর ডিভাইডেড বাই স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মানে মোল সংখ্যা চলে আসবে। ভেরি গুড। আচ্ছা, মোল সংখ্যাকে যদি উল্টো ভাবে তোমার আণবিক ভর দিয়ে গুণ করি, অর্থাৎ মোল সংখ্যা ইন্টু আণবিক ভর গুণ করলে কি পাবো? প্রদত্ত ভর বা গ্রামে প্রকাশিত ভর পেলাম। ক্লিয়ার হলো? এবার দেখো এখানে দেখো মোল সংখ্যা থেকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করি তাহলে কি পাবো? অণু সংখ্যা বা পরমাণু সংখ্যা পেয়ে যাব। তাহলে মোল সংখ্যা এখানটা দেখো, তাহলে এখানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা ইনটু মোল সংখ্যা যদি গুণ করা হয়, এটা n, স্মল n ইজ ইকুয়ালস টু প্রত্যেকটাতে স্মল n ইজ ইকুয়ালস টু আছে, তাহলে স্মল n ইজ ইকুয়ালস টু n বাই ক্যাপিটাল n, তাহলে স্মল n ক্যাপিটাল n সমান কি হবে? n। তাহলে অণুর সংখ্যা পেয়ে যাব, কতটুকু প্রদত্ত নমুনাতে কতটুকু অণুর সংখ্যা আছে বা পরমাণুর সংখ্যা আছে সেটা পেয়ে যাব। অ্যাভোগাড্রো সংখ্যার কোনো মান তোমরা জানি। আচ্ছা, ভেরি গুড। ঠিক সেরকম ভাবে কোনো অণুর সংখ্যাকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি, এটা ভাগ করি তাহলে কি পাচ্ছি? মোল সংখ্যা। তাহলে এই মোল সংখ্যা পেয়ে যাচ্ছি। আবার দেখো এখানে ভেরি ইম্পর্টেন্ট এটা যে গ্রামে প্রকাশিত ভর, অর্থাৎ এইটা ধরো গ্রামে প্রকাশিত ভর, তার সাথে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করি, গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই ক্যাপিটাল এম অর্থাৎ আণবিক ভর, এই টোটালটার সাথে যদি আমি মোল সংখ্যা দিয়ে গুণ করি, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? আমি মোট অণুর সংখ্যা পাবো, তাই তো? তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম ইনটু, এটা তো মোল সংখ্যা হলো, মোল সংখ্যার সাথে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করি তাহলে কি পাবো? অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা। আবার সিমিলারলি অণুর সংখ্যা দেয়া আছে, সেখান থেকে গ্রামে প্রকাশিত ভর কিভাবে পাবো? এখান থেকে অণুর সংখ্যার সাথে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে তাহলে মোল সংখ্যা পাবো। মোল সংখ্যার সাথে যদি আমি ক্যাপিটাল এম দিয়ে গুণ করি তাহলে কি পাবো? স্মল এম পেয়ে যাবো, তাই তো? তাহলে এই হচ্ছে টোটাল কনসেপ্ট অফ ম্যাথ। এই কনসেপ্ট অফ ম্যাথ যদি তুমি ভালো করে বুঝে নিতে পারো তাহলে আমার মনে হয় না কোনো প্রবলেমেরই অসুবিধা হবে। ওকে, তো চলো আমরা প্রথম কোশ্চেনের দিকে চলে যাই, যেখানে বলা হচ্ছে একটি সিলিন্ডারে 0.28 গ্রাম নাইট্রোজেন আছে। সিলিন্ডারে কত মোল নাইট্রোজেন আছে? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কত সংখ্যক নাইট্রোজেন অণু আছে। থার্ড কোশ্চেন কত সংখ্যক নাইট্রোজেন পরমাণু আছে। তাহলে চলো প্রশ্নের সলিউশন করার জন্য প্রথমে আমার যেটা ডাটা দেয়া আছে, অর্থাৎ প্রথমে যে তথ্যটা দেয়া আছে সেই তথ্যটা কি? যে প্রদত্ত নাইট্রোজেনের ভর, এই নাইট্রোজেনের ভর, আমি প্রদত্ত নমুনার ভর কি বলেছি? স্মল এম কে বোঝাতে। প্রদত্ত নাইট্রোজেনের ভর কত? 0.28 গ্রাম। ওকে, 0.28 গ্রাম দেয়া আছে। এবার আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে কত মোল নাইট্রোজেন আছে। তাহলে আমি যে ফর্মুলাগুলো বললাম সেই ফর্মুলাগুলো যদি আমি এখানে প্লট করে দিই তাহলে আমার প্রথম কোশ্চেনটা সলিউশন হয়ে যাবে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা বলছে প্রদত্ত নমুনার মোল সংখ্যা কত বার করতে হবে? মোল, তাহলে মোল সমান আরেকটা এখানে কথা লিখে রাখতে খুব ভালো যে নাইট্রোজেনের আণবিক ভর, আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভর ক্যাপিটাল এম কত? 28 গ্রামে প্রকাশিত করে দিলাম। ওকে, 28 গ্রাম। তাহলে 1 মোল সংখ্যা, মোল কত? এখানে প্রদত্ত নমুনাতে মোল, এখানে লিখতে হবে প্রদত্ত নমুনা
নমুনায় মোল সংখ্যা স্মল এ দিয়ে বোঝানো হয়েছে। মোল সংখ্যা মানে কত? ফর্মুলা কি? স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। ওকে, তাহলে এখানে মোল সংখ্যা ডিভাইডেড বাই স্মল এম বাই ক্যাপিটাল এম। স্মল এম কত? 0.28 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম কত? 28, দ্যাট ইজ চলে আসছে 0.01। এটা আছে প্রদত্ত নমুনায় মোল সংখ্যা কত? 0.01। আচ্ছা, এবার দেখো এত মোল। ওকে, সেকেন্ড কোশ্চেন বলছে যে কত সংখ্যক নাইট্রোজেন অণু আছে। তাহলে নাইট্রোজেন অণুর সংখ্যা বার করার জন্য আমাদের মোল সংখ্যা বেরিয়ে গেছে। মোল সংখ্যা থেকে অণুর সংখ্যা বার করার জন্য ফর্মুলাটা কি? আমরা যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু এটা মোল সংখ্যা থেকে অণুর সংখ্যা পেয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন বলছে যে প্রদত্ত নমুনায় অণুর সংখ্যা আমরা কি দিয়ে লিখেছি? ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন মানে কি? মোল সংখ্যা যেটা স্মল এন পেয়েছি ইনটু অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করে দিলে আমার মানটা পেয়ে যাবো। তাহলে কত সেটা? স্মল 0.01 আর অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.022 ইনটু 10⁻23। ওকে, তাহলে যে মানটা পাচ্ছি আমরা 6.022 ইনটু 10⁻21। ওকে, এত অণুর সংখ্যা। এবার হচ্ছে পরমাণুর সংখ্যা। ভালো করে খেয়াল করো, আমি বলেছি যে প্রথমে দেখতে হবে পরমাণু অণুর মধ্যে কতগুলো পরমাণু আছে। দ্বিপরমাণু থাকতে পারে, তিন পরমাণু থাকতে পারে, 4 পরমাণু থাকতে পারে। তাহলে তার ক্ষেত্রে অণুর সংখ্যা যেটা বেরোবে অতগুলো পরমাণু বার করতে গেলে তোমাকে সেই অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে। তাহলে যেহেতু এটা দ্বিপরমাণবিক গ্যাস, তাহলে আমি কি আমরা জানি, এখানে এই কথাটা লিখতে হবে যে আমরা জানি নাইট্রোজেন দ্বিপারমাণবিক গ্যাস। ওকে, তাহলে দ্বিপারমাণবিক গ্যাস হওয়ার জন্য তাহলে তো পরমাণুর সংখ্যা, প্রদত্ত নমুনায় পরমাণুর সংখ্যা লিখলে বেটার হয়। পরমাণুর সংখ্যা, দেখো এন তো অণুর সংখ্যা বার করে দিয়েছি, তাহলে তো আমি এন আর লিখতে পারি না, গন্ডগোল হয়ে যাবে। এই জন্য আমরা 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻21 লিখে দিচ্ছি। তাহলে যেটাতে আসছে 12.044 ইন্টু 10⁻21 সংখ্যক। ওকে, তাহলে এই হচ্ছে প্রথম কোশ্চেনটার সলিউশন যেভাবে আমরা করলাম। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এই তিনটে অ্যান্সার চেয়েছি। ওকে, এরকম সেকেন্ড কোশ্চেনের দিকে লক্ষ্য করো। দেখো সেকেন্ড প্রবলেমের কথা বলা হয়েছে যে এসটিপি তে 5.6 লিটার অ্যামোনিয়ার মধ্যে কয়টি এক অণু হাইড্রোজেন পরমাণু n নাইট্রোজেন পরমাণু আছে। তো চলো আমরা এটা শুরু করি। তাহলে ফার্স্ট আছে যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা লিখতে হবে। অর্থাৎ প্রদত্ত যে এসটিপি তে 5.6 লিটার অ্যামোনিয়া, তাহলে প্রদত্ত অ্যামোনিয়া NH3 এর আয়তন এখানে কিন্তু স্মল v সমান সমান 5.6 লিটার। এখানে কিন্তু STP তে এই কথাটা কিন্তু লিখে দিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। 5.6 লিটার আমরা যে ফর্মুলা ইউজ করবো সেটা STP না হলে কিন্তু সম্ভব না। তাহলে প্রদত্ত অ্যামোনিয়া আয়তন 5.6 লিটার দেওয়া আছে। তাহলে আমাদের ফার্স্ট যেটা বার করতে হবে অণুর সংখ্যা বার করতে হবে। তারপরে সেকেন্ড কোশ্চেন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এবং নাইট্রোজেন পরমাণুর সংখ্যা। আমি সেই বিষয়টা পরে আসছি। প্রথমে অণুর সংখ্যা বার করার জন্য আমাকে কি করতে হবে, এই যে অ্যামোনিয়ার আয়তন দেয়া আছে, প্রদত্ত অ্যামোনিয়ার আয়তন দেয়া আছে, এটার উপরে বেস করে আমাকে কি করতে হবে,
মোল সংখ্যা নির্ণয় করতে হবে। তো চলো মোল সংখ্যা কিভাবে নির্ণয় করতে তোমাদের শেখানো হয়েছে, যে এখানে কিন্তু তোমাকে লিখে নিতে হবে, আমরা জানি মোল আর আয়তন এগুলো কিন্তু লিখে নিতেই হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। 22.4 লিটার। ওকে, তাহলে অর্থাৎ মোল সংখ্যা প্রদত্ত নমুনায় মোল সংখ্যা স্মল এন কত? স্মল এন হচ্ছে মোল সংখ্যা বার করার কি নিয়ম আমি বলে দিয়েছি, স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। অ্যাপ্লাই করব স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, অর্থাৎ 5.6 ডিভাইডেড বাই 22.4, তাহলে 1/4 আসবে কত? 1/4। এবার দেখো, এবার ফার্স্ট কোশ্চেন যেটা বলছে অনুর সংখ্যা ক্যালকুলেট করতে হবে। অনুর সংখ্যা ক্যালকুলেট করা দেখো খুব সহজ, যে মোল সংখ্যা থেকে অনুর সংখ্যা ক্যালকুলেট করা কি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে প্রদত্ত নমুনায় অনুর সংখ্যা কার? NH3 অবশ্যই, NH3 তুমি লিখে নিতে পারো। প্রদত্ত নমুনায় NH3 অনুর সংখ্যা আমরা কি দিয়ে বোঝানো হয়েছে? n। ওকে, অনুর সংখ্যা n। আচ্ছা, অনুর সংখ্যা n বোঝানোর জন্য স্মল n ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে স্মল n কত বেরিয়েছে? 1/4, আর এখানে আছে 6.022 ইনটু 10⁻23। এটা যদি তুমি গুণ করো রেজাল্টটা যেটা আসে সেটা হচ্ছে 1.5057 ইনটু 10⁻23। ওকে, এই হচ্ছে অনুর সংখ্যা বেরিয়ে গেল। এবার ভালো করে খেয়াল করো, আমি যখন NH3 বলছি, NH3 তে তার আমি এখানে লিখছি NH3 তে নাইট্রোজেনের একটা পরমাণু এবং হাইড্রোজেনের কটা? 3টা পরমাণু। ওকে, তাহলে নাইট্রোজেনের একটা পরমাণু এবং হাইড্রোজেনের 3টে পরমাণু, তাহলে মোট কটা পরমাণু আছে? তাহলে মোট কিন্তু 4টে পরমাণু আছে NH3 তে, একটা 3, হাইড্রোজেনের 3টে, 4টে। তাহলে মোট পরমাণুর সংখ্যা কত হবে? 1 + 3 = 4। ওকে, তাহলে এই কথাটা কিন্তু লিখে নিতে হবে যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যখন বার করতে হবে 2, তাহলে লিখতে হবে যে অ্যামোনিয়ার একটি অণুতে 4টি পরমাণু, তার মধ্যে নাইট্রোজেনের একটি ও হাইড্রোজেনের 3টি পরমাণু থাকে। সুতরাং প্রদত্ত নমুনায় NH পরমাণুর সংখ্যা কত আসবে? পরমাণুর সংখ্যা আসবে কটা আছে? 4টে। তাহলে 4 ইনটু 1/4, এটা গুণ না করেই তুমি করে দিতে পারো 6.022 ইনটু 10⁻23। তাহলে আমি এটা এই যে রেজাল্টটা এসছে, এই রেজাল্টের আগের রেজাল্টটা বসেছি, যেহেতু 4টে কেটে যাবে, তাই তো? তাহলে এখান থেকে রেজাল্টটা আসছে কত? 6.022 ইনটু 10⁻23। ওকে, এই রেজাল্টটা এসছে। এটা কার? এটা কি বেরোলো? এটা বেরোলো হচ্ছে অ্যামোনিয়ার মধ্যে মোট পরমাণুর সংখ্যা। এবার কোশ্চেন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত এবং নাইট্রোজেন পরমাণুর সংখ্যা কত? ওকে, এটা মোট পরমাণুর সংখ্যা বেরোলো। এবার হাইড্রোজেন পরমাণু, এটা অবশ্যই সেকেন্ডের মধ্যে এটাই ছিল যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেরোবে হাইড্রোজেন পরমাণুর
হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এই গুণটা যদি করা হয় তাহলে দেখো আসবে কত। হাইড্রোজেন পরমাণু কটা? হাইড্রোজেন পরমাণু কিন্তু তিনটে, যেহেতু সেকেন্ড হাইড্রোজেন পরমাণু চেয়েছে ওই জন্য হাইড্রোজেন পরমাণুটা আগে বার করা হচ্ছে। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তিনটি। তার মানে এটার সাথে যদি 3 গুণ করি তাহলে হাইড্রোজেন পরমাণু পাবো। তাহলে হাইড্রোজেন পরমাণু 3 ইন্টু 1.505 7 ইন্টু 10⁻23, যেটার মান আসবে কত? যেটার মান আসবে 4.517 ইন্টু 10⁻23। অথবা তোমরা এই ফর্মেও লিখতে পারো যে 3/4 ইন্টু 6.022 ইন্টু 23, এই ফর্মেও তোমরা রাখতে পারো। থার্ড কোশ্চেন হচ্ছে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা, অর্থাৎ নিচে দেখা যাচ্ছে। ওকে, হয়ে যাবে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা। নাইট্রোজেন পরমাণুর সংখ্যা, নাইট্রোজেন পরমাণুর সংখ্যা। নাইট্রোজেন পরমাণু আছে কটা? একটা। তাহলে এটার সাথে কি হবে? 1 গুণ হবে, তাই তো? তাহলে এটা গুণ করলে কি হবে? এই সংখ্যাটাই থাকবে। তাহলে 1 ইন্টু 1.5057 ইন্টু 10⁻23, অথবা যদি তুমি এভাবে রাখো যে 1/4 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এই ভালো করে খেয়াল করো যে মোট পরমাণু সংখ্যা এসেছিল কত? 6.022 ইন্টু 10⁻23। ওকে, 3/4 অর্থাৎ হাইড্রোজেন পরমাণু এবং নাইট্রোজেন পরমাণু যদি তুমি যোগ করো তাহলে 3/4 6.023 ইন্টু 10⁻23 আর 1/4 6.022 ইন্টু 10⁻23 তুমি যদি যোগ করো তাহলে কত পাবে? 3/4 প্লাস 1/4, তাহলে অর্থাৎ 4/4, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23, অর্থাৎ এই রেজাল্টটা। এটা কিন্তু সবসময় কিন্তু তোমরা মনে রাখতে হবে, অর্থাৎ এটা কিন্তু সবসময় তোমার আসবে। ওকে, এই রেজাল্টটা সবসময় আসবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রদত্ত, যখন আয়তন দেওয়া থাকবে তখন এইভাবে আমাদের কোনো গ্যাসীয় পদার্থের এসটিপিতে আমরা তার অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা এবং প্রত্যেকটি যে সংযুক্ত মৌল থাকবে সেই মৌলগুলোর কিন্তু পরমাণুগুলোর কিন্তু আমরা পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারবো। কোশ্চেন নাম্বার 3 তে বলা হচ্ছে যে এসটিপিতে 0.44 গ্রাম একটি গ্যাসের আয়তন হচ্ছে 224 সেমি কিউব, গ্যাসটির আণবিক ভর কত? তাহলে এখানে যেটা দেয়া আছে প্রদত্ত, সেটা লিখে নাও। প্রদত্ত এসটিপিতে, এখানে কিন্তু স্পেসিফিক ভাবে কোনো গ্যাসের উল্লেখ করা নেই। এসটিপিতে কোনো গ্যাসের আয়তন কত দেয়া আছে? কোন এসটিপিতে গ্যাসের আয়তন দেয়া আছে 224 সেমি কিউব, এবং আরেকটা দেয়া আছে এসটিপিতে গ্যাসটির আয়তন 224, এখানে আমরা নোটেশন ইউজ করব স্মল ভি, এবং দেয়া আছে এসটিপিতে গ্যাসের ভর দেয়া আছে কত? স্মল এম সমান দেয়া আছে যে 0.44 গ্রাম। 0.44 গ্রাম এটা দেয়া আছে, অর্থাৎ এই 224 সেমি কিউব এর ভর হচ্ছে কত? 0.44 গ্রাম। ওকে, এই দুটো ডাটা থেকে, এই দুটো তথ্য থেকে আমাকে কিন্তু বার করতে হবে যে এর আণবিক ভর। আণবিক ভর বার করার জন্য আমাদের কি কনসেপ্ট কাজে লাগবে? এখানে কনসেপ্ট হচ্ছে
যে মোল সংখ্যাতে, অর্থাৎ 1 গ্রাম অণুর যে ভর হবে সেটাই হচ্ছে কিন্তু আমার আণবিক ভর বেরোবে। ওকে, তাহলে আমি যদি এই তথ্য থেকে দেখতে পারি যে আমার 22,400 সেন্টিমিটার কিউব, আমি যদি দেখি 22,400 সিসিতে আমার যে ভর হবে সেটাই কিন্তু হবে এর আণবিক ভর। তাহলে এখানে এই কথাটা আমাদের লিখে নিতে হবে। আমরা জানি গ্যাসের মোলার আয়তন ক্যাপিটাল ভি 22,400 সিসি। ওকে, তাহলে এক্ষেত্রে আমার এটা লেখা যাবে যে 224 সেমি কিউব গ্যাসের ভর 0.44 গ্রাম, সরি 1 সেমি কিউব গ্যাসের ভর 0.44 divided by 224, okay, and 22,400 সেমি কিউব গ্যাসের ভর সিসি, বা এটাকে লেখা যায় 22,400 সেমি কিউব। ওকে, একই ব্যাপার। তাহলে 0.44 ইন্টু 22,400 ডিভাইডেড বাই 224, কাটলে 180, অর্থাৎ 44 গ্রাম। অর্থাৎ যে গ্যাসটি দেয়া আছে, প্রদত্ত গ্যাসের আণবিক ভর ক্যাপিটাল এম সমান 44। ক্লিয়ার? এই কনসেপ্টটা আমরা এখানে ফিজিক্স, অর্থাৎ আমাদের এখানে যে মোলের কনসেপ্টের চ্যাপ্টার আমরা কি ইউজ করলাম, যে এই কনসেপ্টটা কাজে লাগবে। 22,400 যে যত আয়তন থাকবে, যত ভর থাকবে, সেটাই তার আণবিক ভর হবে। তাহলে এইভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। নেক্সট প্রবলেম দেখো। কোশ্চেন নাম্বার 4 বলছে 24.5 গ্রাম H2SO4 ও 132 গ্রাম CO2 কে মোলে প্রকাশ করো। তো চলো দেখে নিই। প্রথমে দেয়া আছে যেটা ফার্স্ট কোশ্চেন, 24.5 গ্রাম H2SO4, এটা কি? তাহলে আমার এখানে কি কি দেয়া আছে? প্রথমত স্মল m দেয়া আছে 24.5 গ্রাম। ক্যাপিটাল এমটা বার করতে হবে। ক্যাপিটাল এমটা কত? ক্যাপিটাল এম H2SO4 যদি আমি ক্যালকুলেট করি, এখানে কত আসে? H2SO4 2 into 1, সালফার 32, আর ও 16, ও হচ্ছে ও 16 into 4, 16 into 4, 2 into 1, ওকে। তাহলে 2 into 2 plus 32 plus 64, তাহলে আসবে 6 8 8 যদি 6 8 4 দিন 98, ওকে 98। তাহলে এখানে কত হবে? 98 গ্রাম। কে ওকে, তাহলে মোল সংখ্যা কত হবে? দেখো, প্রদত্ত নমুনায় মোল সংখ্যা, খুব সিম্পল একটা কোশ্চেন ছিল। স্মল m ইজ ইকুয়ালস টু কত? 24.5 ডিভাইডেড বাই 98, দ্যাট ইজ আসবে 1/4। ওকে, নেক্সট বলছে 132 গ্রাম CO2। ওকে, 132 গ্রাম CO2। সিমিলারলি এখানে কত? m ইজ ইকুয়ালস টু কত আসবে? স্মল m ইজ ইকুয়ালস টু 132 গ্রাম। ওকে, ক্যাপিটাল M কত হবে? ক্যাপিটাল M বার করতে হবে। CO2 এর ক্ষেত্রে কত হয়? C হচ্ছে 12, O হচ্ছে 16, 16 into 2, that is 44, তাহলে 44 গ্রাম। ক্লিয়ার?
তাহলে মোল প্রদত্ত নমুনায় একইভাবে প্রদত্ত নমুনায় মোল সংখ্যা সমান সমান কত আসবে? মোল সংখ্যা ডিফাইন করা হয় n দিয়ে 132 divided by 44, that is 3. এই হচ্ছে প্রবলেম। চলো পরের প্রবলেমটা দেখা যাক। কোশ্চেন নাম্বার 5 বলছে 0.9 গ্রাম জলে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত বার করতে হবে। তাহলে এখানে যেটা দেয়া আছে যে প্রদত্ত জলের ভর small m is equals to 0.9 গ্রাম। 0.9 গ্রাম। তাহলে আমাদের এই তথ্য থেকে বার করতে হবে অক্সিজেন এবং জলের মধ্যে আমরা জানি জলের H2O, তাহলে H2O এর মধ্যে কি হয়? হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তাহলে হাইড্রোজেন হবে দুটো পরমাণু এবং অক্সিজেন হবে একটা পরমাণু। তাহলে এখানে আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুর সংখ্যা নির্ণয় করতে হবে। তো চলো আমরা সিম্পলি একটা প্রবলেম করলাম একটু, তোমরা নিজেরাও এই প্রবলেমটা সলভ করতে পারো। তো আমার এই ভিডিওটা পজ করে তোমরা নিজেরা চেষ্টা করো, দেখো হয় কিনা, তারপরে আমি সলিউশন দিই। দেখো 0.9 গ্রাম, ওকে। তাহলে আমরা যেটা জানি, আমরা জানি H2O জলের আণবিক ভর কত হবে? আণবিক ভর ক্যাপিটাল M সমান কত হবে এখানে? H2O 2 into 1 প্লাস 16, তার মানে হচ্ছে 18, তাই তো? তাহলে 18 এখানে গ্রাম লিখে দাও, ওকে। 18 গ্রাম। তাহলে মোল সংখ্যা প্রদত্ত জলের H2O নমুনার মোল সংখ্যা স্মল n সমান সমান কি আসবে? স্মল n সমান সমান প্রদত্ত 0.9 divided by 18, that is 9 by 18 into 10, that is 2, that is 1 by 20 এত মোল, 1 by 20 মোল প্রদত্ত মোল। অর্থাৎ জলের অণুর সংখ্যা বার করো। H2O অণুর সংখ্যা প্রদত্ত H2O অণুর সংখ্যা 6 পয়েন্ট, যদিও এটা অণুর সংখ্যাটা এখানে যায়নি, 23 into 1 by 20, that is এটা করলে আসবে 3.011 into 10 to the power 22। এটা গেল অণুর সংখ্যা। কিন্তু আমার এটা করতে অণুর সংখ্যাটা কাজে লাগবে। এই H2O অণুর মধ্যে দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন আছে, ওকে। তাহলে আমার সেই কথাটা লিখে নিতে হবে যে একটি H2O অণুর মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু থাকে, আমরা জানি বলে ওর কথাটা লিখে দিতে পারবো। তাহলে H2 এর প্রদত্ত নমুনায় H2O এর পরমাণুর সংখ্যা H2 এর পরমাণুর সংখ্যা কত হবে? 3, 3টা আছে, 2 এর 3, তাহলে 3.011 into 10 to the power 23 এতটি, ওকে। তাহলে হাইড্রোজেন পরমাণু H পরমাণুর সংখ্যা কি হবে? H পরমাণুর সংখ্যা হবে 2, দুটো, তাহলে 2 into 3.011 into 10 to the power 22, ওকে।
তাহলে 2 ইন্টু 3.011 ইন্টু 10^22। ভেরি সিম্পল। অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে 3.011 ইন্টু 10^22। তাহলে 2 আর 1 3, 3 ইন্টু 3.0011 10^22, এটা হয়ে যাবে মোট পরমাণুর সংখ্যা। এটা এবং এটা যোগ করলে এই জিনিসটা আসবে। ওকে, এই হচ্ছে পদ্ধতি। এই পদ্ধতি তোমরা বাকি অঙ্কগুলো করে ফেলবে, যে অঙ্কগুলো দেবো। পরের অঙ্কটা দেখো। পরের কোশ্চেনটা বলছে জলের একটি অণুর ভর কত? জলের একটি অণুর ভর কত, এটা আমাদের বলছে। আমাদের জলের একটি অণুর ভর বার করতে হবে। তাহলে আমাদের জানি যে 6.022 ইন্টু 10^23 H2O অণুর ভর, এর যে আণবিক ভর আমরা একটু আগে বার করলাম, কত? 18 গ্রাম। ওকে, তাহলে একটি অণুর কত ভর? একটি অণুর ভর কত আসবে? 18 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10^23। তাহলে এই রেজাল্টটা করলে যে ভ্যালুটা আসে একটু লিখে নাও, 2.9885 ইন্টু 10^-23। এটা এইভাবে বার করতে হবে এই অঙ্কটা। ওকে, পরের অঙ্কটা দেখো। পরের কোশ্চেনটা দেখো, বলছে এসটিপিতে কোশ্চেন নাম্বার 7 বলা হচ্ছে এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? কার্বন ডাই অক্সাইড বলে দিয়েছে এবং এর আয়তন বলে দিয়েছে 11.2 লিটার। তাহলে আমরা লিখতে পারি যে এখানে প্রদত্ত স্মল v ইজ ইকুয়াল টু কত আছে? 11.2 লিটার। 11.2 লিটার। তাহলে আমাদের তারপরে লিখে নিতে হবে কি, যে আমরা জানি CO2 মোলার আয়তন, সবার মোলার আয়তন একই, মোলার আয়তন V সমান 22.4 লিটার। ওকে, তাহলে মোল সংখ্যা স্মল n সমান 11.2 divided by 22.4, that is 2. Okay, half, মোল সংখ্যা হাফ আসছে। তাহলে মোল সংখ্যা যদি হাফ আসে তাহলে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা আমরা কি দিয়ে বুঝিয়েছি? ক্যাপিটাল এ। অণুর সংখ্যা কত? হাফ ইন্টু 6.022 ইন্টু 10^23। ঠিক আছে, that is 3.011 ইন্টু 10^23। ওকে, তাহলে পরমাণুর সংখ্যা দেখো, CO2 একটা কার্বন দুটো অক্সিজেন। ওকে, একটা কার্বন দুটো অক্সিজেন, তাহলে মোট কত? 3টে। তাহলে পরমাণুর সংখ্যা কত? পরমাণুর সংখ্যা আসবে কত? 3। তাহলে 3 ইন্টু 3.011 ইন্টু 10^23। ওকে, এর মধ্যে অক্সিজেন পরমাণু হচ্ছে দুটো আর কার্বন পরমাণু হচ্ছে একটা। তাহলে 2 ইন্টু এটা প্লাস 1 ইন্টু এটা করলে কি আসবে? 2 ইন্টু এটা করলে অক্সিজেন পরমাণু আসবে। তাহলে ও পরমাণুর সংখ্যা কত আসবে? 2 ইন্টু 3.011 ইন্টু 10^23 এবং সি পরমাণুর সংখ্যা আসবে 1 ইন্টু 3.011 ইন্টু 10^23। ওকে, এটা আমাদের বার করতে হবে বলেছে এবং এই হচ্ছে পদ্ধতি। ওকে, আশা করি তোমরা এই অঙ্কটা করে ফেলেছো। তো চলো পরের অঙ্কটা দেখা যাক। দেখো, পরের প্রবলেমটা বলছে কোশ্চেন নাম্বার 8,
এসটিপিতে একটি গ্যাসের 1 গ্রাম এর আয়তন 280 ml। অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 8 এ বলছে যে এসটিপিতে একটি গ্যাসের 1 গ্রাম এর আয়তন 280 ml। তাহলে আমি এখানে লিখে ফেলি প্রদত্ত ভর কত দেওয়া আছে m = 1 গ্রাম এবং প্রদত্ত আয়তন স্মল v কত দেওয়া আছে 280 ml বা 280 সিসি, একই ব্যাপার, কিউবিক সেন্টিমিটার 280। তাহলে আমি এখানে লিখতে পারি 280 সিসি কোন গ্যাসের আয়তন কত, মানে লেখা ঠিক হচ্ছে না, 280 সিসি কোন গ্যাসের আয়তন, কথাটা লিখ 200 সিসি কোন গ্যাসের ভর স্মল m সমান 1 গ্রাম। 1 সিসির গ্যাসের ভর কত, 1/280 এবং 22400 সিসি কোন গ্যাসের ভর হবে 22400 ডিভাইডেড বাই 280, দ্যাট ইজ এখানে মানটা আসবে কত 80। ওকে, তাহলে এখানে যে ভরটা পাওয়া গেল এটাই কি 22400 সিসিতে যেটা পাওয়া যাবে সেটা আমরা এতদিন জেনে এসেছি আণবিক ভর, সেটা কিন্তু আপেক্ষিক ভরও বলা যেতে পারে। সুতরাং আপেক্ষিক ভর অবলিক আণবিক ভর ক্যাপিটাল M সমান 80। ওকে, 80 গ্রাম, এটা গ্রাম। ওকে, চলো নেক্সট প্রবলেম দেখো পরের প্রবলেমটা একটা ওলা ধরনের অঙ্ক, যেরকম এএমই এককটা ব্যবহার করতে হবে, যেখানে বলা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 9, যেখানে বলা হচ্ছে একটি পরমাণুর প্রকৃত ভর দেয়া আছে। কোশ্চেন নাম্বার 9 এ বলা আছে যে একটি পরমাণুর প্রকৃত ভর দেয়া আছে স্মল m সমান দেয়া আছে কত 2.3244 into 10 to the power 23। তোমরা কিন্তু এখানে আগে লিখবে প্রদত্ত, কথায় লিখবে, আমি আর কথা লিখছি না, 10 to the power 23। ওকে, 10 to the power 23, সরি 10 to the power minus 23 দেওয়া আছে, সরি 10 to the minus 23। ওকে, এবার ওই ওজনকে পারমাণবিক ভর এককে প্রকাশ করতে হবে, 1 u এককে কত হবে সেটা বার করতে হবে প্রদত্ত। এই ভরটা দেওয়া আছে, তাহলে আমরা কি করব, দেখো আমাদের একটা ইউনিট আছে যে 1.6603 into 10 to the minus 24 গ্রাম সমান 1 m বা 1 u, এটা লেখা যেতে পারে 1 u। তাহলে আমি সেটা দেখি আর এটা থেকে কত আসছে সেটা দেখি, হয়ে যাবে একদম সিম্পল, 1.6603 into 10 to the power 20 10 to the power minus 24 গ্রাম সমান 1 unit, that is 1 gram সমান 1 by 1.6603 into 10 to the power minus 24 আর আসছে 2.3244 into 10 to the power minus 23 গ্রাম আসবে কত 2.3244 into 10 to the power 23 divided by 1.6603 into 10 to the power minus 24। এটা যদি আমরা গুণ করি, ভাগ করে দিই, তাহলে আমার যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 14, তাহলে 14 AMU বা 14 U। ওকে, তাহলে এটাকে যদি আমি গ্রাম এককে অ্যাটমিক ইউনিটে ট্রান্সফার করতে চাই তাহলে এত 14 AMU আসবে। এভাবে কিন্তু আমার এই প্রবলেমগুলো সলভ করতে হবে।
তো এটারও একটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে শেখানো হবে। পরের কোশ্চেনে দেখো, বলছে 560 গ্রাম বিশুদ্ধ লোহার পারমাণবিক গুরুত্ব 56, যত সংখ্যক পরমাণু আছে তত সংখ্যক পরমাণু কত গ্রাম কার্বনে আছে। তাহলে আমাদের এখানে যেটা দেয়া আছে 560 গ্রাম বিশুদ্ধ লোহার পারমাণবিক গুরুত্ব 56। তাহলে আমরা ফার্স্ট কাজ হচ্ছে কি, তাহলে আমাদের এখানে যে প্রদত্ত আছে, প্রদত্ত Fe এর স্মল m সমান সমান হচ্ছে কত, 560 গ্রাম। আমরা জানি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, পারমাণবিক গুরুত্ব হচ্ছে কত, 56। ওকে, 56। ওকে, তাহলে এখানে হচ্ছে, এখানে কত, 56 দাও। তাহলে মোল সংখ্যা এর মধ্যে কত মোল আছে, 560 ডিভাইডেড বাই 56, 10 মোল আছে। তাহলে দেখো 10 মোল, যে নমুনাটা দেয়া আছে আয়রনের, এই নমুনার মধ্যে 10 মোল আয়রন আছে। তাহলে কার্বনের ক্ষেত্রেও 10 মোল থাকবে। তাহলে 10 মোল, তাহলে 10 মোল কার্বনের ভর কত হবে, স্মল m ইজ ইকুয়ালস টু 10 ইনটু 1 মোলের ভর কত, 12, তার মানে 120 গ্রাম। ওকে, তাহলে এইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। নেক্সট প্রবলেম দেখো, এবার দেখো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলছে 1 মোল CaCl2 থেকে, ক্যালসিয়াম ক্লোরাইড থেকে কত সংখ্যক ক্যালসিয়াম 2+ ও ক্লোরিন 1- Cl- আয়ন নির্গত হয়। তাহলে 1 মোল CaCl2, এই যে অঙ্কগুলো আছে, তাহলে CaCl2 এখানে আমার যদি হয়, তাহলে এটা কি উৎপন্ন হবে, Ca2+ প্লাস 2Cl-, তাই তো। এখানে তাহলে এটা কত, 1 মোল, আর এটা কত, 2 মোল। ওকে, তাহলে আমার যে কোশ্চেনটা আসছে যে ক্যালসিয়াম ক্লোরাইড এখানে 1 মোল থেকে, ক্যালসিয়াম ক্লোরাইড 1 মোল থেকে এটা কত পাওয়া যাচ্ছে, ক্যালসিয়াম কত পাওয়া যাচ্ছে, 1 মোল, এবং ক্লোরিন মাইনাস কত পাওয়া যাচ্ছে, 2 মোল। তাহলে এই কনসেপ্টটা কিন্তু আমার এখানে কাজে লাগাতে হবে। তাহলে আমার এখানে কোশ্চেনটা হচ্ছে যে এদের আয়ন, কত সংখ্যক আয়ন নির্গত হয়। তাহলে 1 মোল কত, 1 মোলে কত, 6.022 ইনটু 10⁻23 সংখ্যক Ca2+। তাহলে Ca2+ আয়ন সংখ্যা 6.022 ইনটু 10⁻23, এবং Cl- আয়ন সংখ্যা 2 ইনটু 6.022 ইনটু 10⁻23। ওকে, এই হচ্ছে অঙ্কটা। এবার দেখো এটা হচ্ছে দুটো। সিমিলারলি একই অঙ্ক কোশ্চেন নাম্বার 12 এও দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 12 এও দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 12 এ বলা হচ্ছে যে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে Na+ এবং Cl- আয়নের সংখ্যা কত, যেখানে বলা হচ্ছে Na23, Cl 35.5। তাহলে দেখো এখানে দেওয়া আছে প্রদত্ত NaCl এর কি হয়, NaCl যেহেতু একটা আয়নীয় যৌগ, তাহলে এর ক্ষেত্রে কিন্তু সংকেত ওজন ধরা হয়। তাহলে NaCl এর ক্ষেত্রে কি হবে, Na প্লাস Cl মাইনাস। তাহলে NaCl এর ক্ষেত্রে এটা 1 মোল, এটা 1 মোল, এটা 1 মোল। ওকে, এটা এবার দেখো 117 গ্রাম, তাহলে এখানে প্রদত্ত ভর স্মল m সমান কত, 117 গ্রাম, এবং সংকেত ভর, ভেরি ইম্পর্টেন্ট, আণবিক ভর লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। সংকেত ভর ক্যাপিটাল M দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। সংকেত ভর NaCl যেটা দেয়া আছে, NaCl এর দেখো 23 +
35.5 that is 58.5 তাহলে 58.5 এত গ্রাম। তাহলে মোল সংখ্যা কত 117 divided by 58.5 that is 2 okay 2 মোল। ওকে, তাহলে NaCl কত 2 মোল আছে। তাহলে NaCl যদি 2 মোল থাকে তাহলে এটার সাথে 2 মোল গুণ করো, এটার সাথে 2 গুণ করো, এটার সাথে 2 গুণ করো। ওকে, তাহলে Na+ এবং Cl- দুটোরই সংখ্যা Na+ দেখা যাচ্ছে, হ্যাঁ Na+ এবং Cl- এর আয়ন সংখ্যা কত হবে 2 ইনটু 1 মোল, 1 মোলের কত 6.022 ইনটু 10⁻23। তাহলে এটা আসবে কত 12.044 ইনটু 10⁻23। ক্লিয়ার? এই ধরনের অঙ্ক কিন্তু অনেক সময় আসে, তো এইভাবে এটাকে সলভ করতে হবে। তো চলো নেক্সট প্রবলেম দেখো। এবার কোশ্চেন নাম্বার 13 বলছে যে এসটিপি তে গ্যাসগুলির আয়তন নির্ণয় করো 11 গ্রাম CO2 এবং সেকেন্ড কোশ্চেন আছে 3.011 into 10⁻23 অণু অক্সিজেন। তাহলে 11 গ্রাম, ফার্স্ট কোশ্চেন আছে 11 গ্রাম CO2 ফার্স্ট কাজ হচ্ছে কি তোমার এখানে যেটা দেয়া আছে, তাহলে প্রদত্ত স্মল m কত হবে 11 গ্রাম এবং কার্বন ডাই অক্সাইডের কত হয় 44 গ্রাম, তাই তো? তাহলে এখানে মোল সংখ্যা আসবে, দেখো মোল সংখ্যা আসবে কত 11/44 that is 1/4। অর্থাৎ এখানে যে প্রদত্ত নমুনায় নমুনার আয়তন স্মল v বাই ক্যাপিটাল V মানে হচ্ছে কিন্তু 1/4। ওকে, তাহলে স্মল v বার করতে গেলে স্মল v যদি আমাকে বার করতে হয় তাহলে 1/4 ইনটু ক্যাপিটাল V মানে কত 22.4 লিটার, তাহলে 2.4 ইনটু 1/4 that is 5.6 লিটার। নেক্সট কোশ্চেন আছে 3.011 অর্থাৎ তাহলে আমি এখানে বলেছিলাম এইভাবে দিতে, পরমাণু সংখ্যা হচ্ছে 3.011 ইনটু 10⁻23 এত। তাহলে অণুর অক্সিজেনের আয়তন সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যা কত 6.022 ইনটু 10⁻23। তাহলে মোল সংখ্যা হচ্ছে কত 3.011 ইনটু 10⁻23 ডিভাইডেড বাই 6.022 ইনটু 10⁻23 that is half। ওকে, তাহলে অক্সিজেনের আয়তন স্মল v সমান হাফ ইনটু 22.4 লিটার, একইভাবে তাহলে আসবে 11.2 লিটার। ওকে, এই হচ্ছে ডেরিভেশন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 14 বলছে যে কোশ্চেন নাম্বার 14 বলছে
যে 9.5 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের উপাদান আয়নগুলির সংখ্যা নির্ণয় করো। সিমিলারলি যে আগের মতো কোয়েশ্চেন নাম্বার 11 এন্ড 12 এর মতো কোয়েশ্চেন সেম। তো দেখো বলছে কোয়েশ্চেন নাম্বার এখানে যেটা দেয়া আছে, প্রদত্ত স্মল m সমান 9.5 গ্রাম, তাহলে ক্যাপিটাল M অর্থাৎ সংকেত ভর কত? MgCl2 সংকেত ভর হয় 95 গ্রাম। ওকে, তাহলে এখানে মোল সংখ্যা কত? 9.5 divided by 95, that is 1/10 মোল। ওকে, তাহলে উপাদান কণিকার উপাদান আয়নগুলির সংখ্যা উপাদান আয়নগুলির সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে 1/10 এখানে তাহলে MgCl2 কত মোল হবে? MgCl2 যদি এখানে তুমি ভাবো তাহলে Mg প্লাস 2 প্লাস 2Cl মাইনাস, তাহলে এটা 1 মোল। 1 মোলের মধ্যে 1 মোল Mg, 2 মোল Cl। ওকে, তাহলে এটা হচ্ছে একটা মোল। ওকে, এই একটা মোলের মধ্যে 1/10 মোলের মধ্যে, তাহলে এখানে 1/10 গুণ করো, 1/10 ওকে, 1/10 গুণ করো, তাহলে এত মোল এটা আসবে, তাই তো? তাহলে এখানে দেখো মোল সংখ্যা Mg আয়ন সংখ্যা, Mg এর আয়ন সংখ্যা কত আসবে? 1/10 into 6.022 into 10 to the power 23, and Cl Mg2 plus Cl minus আয়ন সংখ্যা আসবে 1/10 into 2 into 6.022 into 10 to the power 23. Okay, very good. Next problem দেখো। নেক্সট প্রবলেম দেখো, কোয়েশ্চেন নাম্বার 15, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার 15, একটু অন্যরকম কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 এ বলছে যে 200 মিলিগ্রাম CO2 থেকে 10 to the power 21 সংখ্যক অণু অপসারিত করলে কত মোল CO2 এবং কতগুলি CO2 অণু পড়ে থাকবে, এটা বলছে। তাহলে আমার যেটা দেয়া আছে 200 মিলিগ্রাম CO2, 200 মিলিগ্রাম CO2, 200 মিলিগ্রাম CO2 এর মধ্যে কত মোল সংখ্যা আছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে প্রদত্ত নমুনায় CO2 এর মোল সংখ্যা n সমান কি আসবে? 200 divided by 1000 মিলিগ্রাম থেকে গ্রাম হয়ে গেল, divided by 44। ওকে, 44 কেন? কারণ CO2 এর আণবিক ভর কত? 44। তাহলে 44 করলে এখান থেকে এই যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা একটুখানি নোট ডাউন করে নাও, 0.0454 এই মোল সংখ্যাটা 200 মিলিগ্রাম CO2 এর মধ্যে এই মোল আছে। এইবার দেখো 10 to the power 21 সংখ্যক এর মধ্যে থেকে বাদ দিতে হবে। তাহলে অপসারিত মোল সংখ্যা, অপসারিত অণুর মোল সংখ্যা কত? অপসারিত অণুর মোল সংখ্যা 10 to the power 21 সংখ্যক কিন্তু বাদ দিয়েছে। তাহলে 10 to the power 21 divided by 6.022 into 10 to the power 23। ওকে, এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এর মান আসে 0.00166। ওকে, 0.00166। ওকে, তাহলে অবশিষ্ট মোল সংখ্যা, অবশিষ্ট CO2 মোল সংখ্যা
মোট সংখ্যা 0.00454 মাইনাস 0.00166, যেটা করলে আসবে 0.00288। ওকে, 288 এত মোল অবশিষ্ট রয়েছে। তাহলে এবার এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন হচ্ছে কত অণু অবশিষ্ট থাকবে, কত অণু অবশিষ্ট করলে কত মোল এবং কতগুলি CO2 অণু পড়ে থাকবে। তাহলে এত মোল CO2 অণু যদি পড়ে থাকে, এত মোল CO2 যদি পড়ে থাকে, তাহলে অণুর সংখ্যা বার করার জন্য এর সাথে 6.022 × 1023 তে গুণ করলেই হয়ে যাবে। তাহলে অবশিষ্ট CO2 অণুর সংখ্যা, অবশিষ্ট CO2 অণুর সংখ্যা 0.00288 into 6.022 into 1023। তাহলে এটা যদি গুণ করা হয় তাহলে যে রেজাল্ট আসে 1.7377 into 1021। ওকে, এইভাবে দেখো, এইভাবে কিন্তু আমরা সমস্ত প্রবলেমের কিন্তু সলভ করতে পারবো এই অঙ্কগুলো করা থাকবে। এই যে কোশ্চেন নাম্বার 15, অর্থাৎ 15টা কোশ্চেন আমি এখানে সলভ করে দিলাম। 15টা কোশ্চেন সলভ যদি তোমরা ঠিকঠাকভাবে দেখে নিতে পারো, ঠিকঠাকভাবে বুঝে নিতে পারো, তাহলে বাকি কোশ্চেনগুলোর সলভ তুমি করতে পারবে। যে কোনো টেক্সট বইয়ের, যে কোনো গাইড বইয়ের, টেস্ট পেপারের তোমরা কিন্তু সলভ করে নিতে পারবে। তো নেক্সট আমার ডেসক্রিপশন বক্সে 1-2 ডেজের পরে, একদিন বা দুদিন পরে আমি কিন্তু একটা কোয়েশ্চেন দেবো, যেখানে তোমরা ওখানে অ্যান্সার করতে পারবে এবং দেখে নিতে পারবে যে তোমরা ঠিকঠাক করছো কিনা। ওকে, তো চলো, ততক্ষণের জন্য টাটা। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।